গল্পটা অনেক ভালো, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আপু ভাই ভাবি ফুচকার প্লেট মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। ও মামা, মাত্র 50 টাকা নাকি? 50+50+50 = 150 টাকা। না মামা, শুধু 50 টাকা। তাহলে এভাবে 50 টাকা এতবার কেন বলেন? আসলে স্যার কি করব, একবার ডাকলে তো কেউ শুনতে পায় না। ঠিক আছে, আমার বন্ধুদের জন্য 10 প্লেট ফুচকা তাড়াতাড়ি রেডি করো। মামা 6 মিনিট সময় দেন, আমি 20 মিনিটে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। এইদিকে ফুচকাগুলো তৈরি করে ওদের কাছে দিয়ে আকাশ বসে আছে। কিছুক্ষণ পর কয়েকটা বড় বড় গাড়ি আসে। ওখান থেকে কয়েকজন লোক বের হয়ে আসে, সকলের পরনে কালো প্যান্ট আর স্পট পরা। কয়েকজন নেমে দাঁড়িয়ে আছে। দূর থেকে আকাশ তা লক্ষ্য করে এবং চোখের ইশারায় ওদের অপেক্ষা করতে বলে গাড়িতে। ওরা গাড়িতে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মামা, ফুচকা তো অনেক ভালো হয়েছে, এই নাও টাকা, আর এখানে 200 টাকা তোমার বকশিস। তাই বলে এতগুলো টাকা দিয়ে দিবেন? আরে মামা, তোমার ফুচকার কোনো তুলনা হয় না, এক কথায় অসাধারণ হয়, তাই তোমাকে এতগুলো টাকা বকশিস হিসেবে দিলাম। আচ্ছা মামা, আবার আসেন। এইদিকে ওরা যাওয়ার পর একটা লোক গাড়ি থেকে নেমে ওর সামনে আসে। এই প্যাকেটের মধ্যে সব কিছু লেখা আছে। প্যাকেটটা এখানে রেখে যেতে হলে এখন আমি সময় করে দেখে নেব। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি এখন। এইদিকে লোকটা চলে যায়। আকাশ সারাদিন ফুচকা বিক্রি করতে থাকে। কিছুক্ষণ পর কয়েকটা মেয়ে আসে ওই দোকানে। ওরা এসে ফুচকা অর্ডার করতে থাকে, কিন্তু এদের মধ্যে একটা মেয়ে আকাশকে দেয়া এই প্যাকেটটা হাতে নিয়ে দেখতে থাকে। হঠাৎ তা খেয়াল করে আকাশ এবং সাথে সাথে ওই প্যাকেটটা কেড়ে নেয়। এতে মেয়েটা অবাক হয়, সাথে কিছুটা রাগান্বিত হয়ে যায়। এটা কি হলো? আপা, আপনি কোনটার কথা বলতেছেন? এই যে, তুমি এইভাবে আমার কাছ থেকে প্যাকেটটা ছিনিয়ে নিলে কেন? প্যাকেটের মধ্যে এমন কি আছে যে আমি দেখলে সমস্যা হবে? না আপা, তেমন কিছু না। তাহলে দেখতে অসুবিধা কোথায়? না আপা, আপনাকে দেখানো যাবে না। আমি এখনই দেখবো। এই বলে দুজনের মধ্যে মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এক প্রকারে প্যাকেট কিছু ছিঁড়ে যায়, সাথে প্যাকেট নিচে পড়ে যায় এবং কিছুটা শব্দ হয়। মনে হলো লোহা জাতীয় কিছু আছে ওটার মধ্যে। এটা কিসের শব্দ? তেমন কিছু না। দেখাতে বলেছি। না আপা, দেখানো সম্ভব না। এই নিয়ে ঝগড়া বেঁধে যায় ওদের দুজনের মধ্যে। কিছুক্ষণ পর এরা ওখান থেকে চলে যায় রেগে। এইদিকে বাকিরা ফুচকা খেয়ে ওরা চলে যায়। রাত তখন 9টা বাজে। আকাশ ওর দোকানটা বন্ধ করে চলে আসে ওর সেফ হাউজে। ওখানে ওই পার্সেলটা খুলে দেখতে থাকে। সবটা দেখার পর কাগজপত্রগুলো রেখে দেয় এবং বাকিগুলো নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর টিমে সবাই এসে গেছে তো? জি স্যার, সবাই চলে এসেছে। আপনাকে এই নিয়ে টেনশন করতে হবে না। আপনি শুধু বলেন আমাদের কোথায় আসতে হবে। তোমাদের সবসময় আমি যে জায়গায় আসতে বলি ওইখানে তোমরা চলে আসো। আমি আসার পর ওখান থেকে তোমাদের নিয়ে একটা মিশনে যাব, তাই তোমরা নিজেরা ভালো করে প্রস্তুতি নিয়ে আসো। তাই হবে। আমি ও বাকি টিমের লোকজন সব রকম প্রস্তুতি নিয়েই আসবো। তাহলে তাই করো, আর কমান্ডের জন্য অপেক্ষা করো। এইদিকে আকাশ নিজে তৈরি হয়ে নেয়। অন্যদিকে কিছুক্ষণ পর ওদের কাছে আসে, এসে ওদের শোয়াবার উদ্দেশ্যে বলে, আমরা এখন যে মিশনে যাব মিশনটা খুবই বিপজ্জনক, তাই সবাই সাবধানে কাজ করবে। তাছাড়া এই হলো আমাদের প্ল্যান, আমরা এই প্ল্যান অনুযায়ী কাজ করব, তাই তোমরা এখন চলো আমার সাথে। ওদের প্ল্যান বুঝিয়ে দিয়ে হেলিকপ্টার করে যেতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর নাও সবাই এবার এক এক করে নেমে পড়ো, আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। ওরা সবাই দড়ি বেয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর ওরা নিচে নেমে ওরা যে যার মতো করে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা একটা পাহাড়ের মধ্যে একটা গুহা দেখতে পায়, তাই ওই গুহার মধ্যে ওরা সবাই এক এক করে ঢুকতে থাকে। আবিরকে ইশারা করে সামনের দিকে যেতে, আর যাকেই পাবে তাকেই যেন মেরে ফেলে। আবিরও তাই করে। এইভাবে ওরা ভেতরে যাচ্ছে আর এক এক করে সবাইকে মারতে থাকে। কিছুক্ষণ পর এতক্ষণ ধরে আমরা যেটুকু পথ এসেছি আর লোকদের মেরেছে, এখন এর চেয়ে বেশি বিপদ আমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ একটা ড্রেনের মতো পানির জায়গা। জানি না এই পানিতে কোন রহস্য ওরা বা বিপজ্জনক কিছু লুকিয়ে রেখেছে কিনা, তো এই পথ দিয়ে সাবধানে যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিন্তু আমরা এই পানিতে নামার আগে এই পানিগুলো ভালো করে চেক করে নিতে হবে। তার জন্য আমাদের কাছে আমি কিছু অত্যাধুনিক চশমা আনতে বলেছি, তা কি এনেছো? জি স্যার, এনেছি। এই চশমা তোমরা চোখে লাগাও,
তাহলে সবটা পরিষ্কারভাবে দেখতে পারবে। আবির সহ বাকিরা চশমা পরে তাকিয়ে দেখতে থাকে। ওরা সবটা দেখার পর বুঝতে পারে এই পানিতে কারেন্টের শর্ট দেওয়া সিস্টেম এবং কিছু কিছু জায়গায় ল্যান্ডলাইন রাখা আছে। এই সবটা দেখে ওরা ভালো করে বুঝতে পারে কোনোভাবেই এই পানিতে নামা সম্ভব না। তাই ওরা কি করবে তা ভাবতে থাকে। এইদিকে আকাশ এর সলিউশন বের করে নিয়েছে। একে একে পানিতে গুলি করতে থাকে আর ল্যান্ডলাইন গুলো ওখানে ব্লাস্ট হয়ে সবকিছু ধ্বংস করে ফেলে। এতে ওখানে কারেন্টের শর্ট সার্কিটটা নষ্ট হয়ে যায়। এবার সম্পূর্ণ বিপদমুক্ত। এবার তোমরা সামনের দিকে এগোতে থাকো, তবে একটু সতর্ক থাকবে, কারণ এখানে যে কেউ এসেছে এই খবরটা ওদের কানে এতক্ষণে পৌঁছে গিয়েছে। তাই হবে স্যার। ওরা ওই পথ ধরে যেতে থাকে, কিন্তু কাউকে আর সামনে পাচ্ছে না, কেননা ওরা টের পেয়ে আগেই লুকিয়ে বসে আছে। তাই আবির প্রশ্ন করে, স্যার এখন কি করবেন? ওরা তো আমাদের এখানে আসার ব্যাপারটা জেনে গিয়েছে। তাই এখন আমাদের আরও সতর্ক হতে হবে। তোমরা গোল সার্কেল হয়ে সামনে দিকে এগোবে, কেননা তাহলে যে দিক দিয়ে আক্রমণ হয়ে যাক না কেন আমরা তা প্রতিহত করতে পারবো। এইদিকে সামনে গিয়ে ওরা একটা হেলিকপ্টারে দেখতে পায়। ওই হেলিকপ্টার করে কেউ একজন ওই হেলিকপ্টারে করে চলে যায়, যা দূর থেকে দেখতে পাচ্ছে, কিন্তু ঠিক জানে না কে হতে পারে। তবু ওরা সামনের দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর, তাই তো দেখতেছি, একটা কাজ করো, ম্যাজিক বক্সগুলো খোলো আর ওখান থেকে যা কিছু আছে বের করে এই সব কিছু ধ্বংস করে দাও। ঠিক আছে, তাই করতেছি। এই বলে একে একে সবাই বক্সগুলো খুলতে থাকে আর একে একে গ্যানেট দিয়ে ওই জায়গাটা পুরো ধ্বংস করে দেয়। সবটা ধ্বংস করা হয়ে গেলে, স্যার এখন কি করণীয় এখানে? যাকে ধরার জন্য এসেছে সে তো পালিয়ে গেল, তাই এদের আর বাঁচিয়ে রেখে কী লাভ আমাদের। এখন চলো, তাড়াতাড়ি করে ফিরতে হবে। তোমরা তোমাদের মতো করে চলে যাও। কিন্তু স্যার আপনি? আমি আমার মতো করে চলে আসবো। স্যার একটা বলবো, রাগ করবেন না তো? কি কথা? স্যার আমার একজন বান্ধবীর বিয়ে, যদি আমাকে 3 দিন ছুটি দেন তাহলে ভালো হয়। ওকে, 3 দিনের ছুটি নিয়ে নাও, তবে একটা কথা, মোবাইল কাছে রাখবে, কারণ কোনো প্রয়োজনে তোমাকে কল করতে হতে পারে, তাই এই ব্যাপারটা খেয়াল রেখে কাজ করবে। ঠিক আছে স্যার। এইদিকে ওই দিনের মতো মিশন শেষ করে। এরপর ওরা যে যার বাসায় চলে যায়। এইদিকে আকাশ ওর সেফ হাউসে এসে নিরিবিলি ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল। যেখানে ভেবেছিল আজকে ডেভিলকে ধরবে, উল্টো ডেভিল পালিয়ে গেল। কিছুক্ষণ পর মেসেজ আসে। মেসেজটা পড়ে আকাশ ওখানে ঘুমিয়ে পড়ে, কেননা আকাশ ওর সেফ হাউসের বেশিরভাগ সময় ঘুমায়, কেননা বাহিরের জগৎটাকে আকাশ ওর পরিচয় জানতে দেয়নি। পরের দিন সকালবেলায়, ইরা কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে আজকে তো বন্যার বিয়ে, তাই আমাদের ওখানে যেতে হবে। ইসরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে ওর বিয়ের দিন ছিল। এখন আমাকে 15 মিনিট সময় দেয়, আমি তৈরি হয়ে নিয়েছি। সত্যি কি তুই 15 মিনিটে তৈরি হতে পারবি? পারবো। তুই শুধু তোর বকবকারিটা একটু বন্ধ কর। এইদিকে ইরা তৈরি হচ্ছে, অন্যদিকে আকাশও তৈরি হতে থাকে, কেননা এর পেছনের কারণ আছে। সে কারণটা জানতে পারবেন একটু পরে। ওরা সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। আকাশ ওর সেফ হাউস থেকে বের হয়ে গাড়িতে উঠে ঠিক তখনই, কি হয়েছে? তুই এভাবে চিৎকার কেন করছিস? তুই পাশে তাকিয়ে দেখ। এদিকে নদী পাশে তাকিয়ে দেখে একটা ছেলে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর চোখ মিলে তাকিয়ে দেখতে থাকে আশেপাশে পরিস্থিতি কি কি হচ্ছে। এ কি ভাইয়া, আপনি এখানে কেন? ওই, তুই কি ওনাকে চিনিস নাকি? আরে গাধা, ভালো করে তাকিয়ে দেখ, এটা আমাদের ভার্সিটির সে ফুচকাওয়ালা লোকটা, কিন্তু উনি এখানে কেন? আসলে তাই তো, আমি দেখে চিনতেও পারিনি। পারবি কিভাবে, যেভাবে চিৎকার দিলি তুই? তুই চুপ কর। এই যে মিস্টার, আপনি এখানে কেন? কেন, অন্য কাউকে আপনি আশা করছিলেন নাকি? আপনি ট্যাক্সিতে কেন? এটা তো আমি আগে ডাক দিয়েছি, তাই আমি এখানে করে যাব, আপনারা অন্য কোনো ট্যাক্সিতে করে চলে যান। দেখুন, আমরা যখন আগে উঠেছি তখন আমরা আগে যাব, আপনি পরে উঠেছেন, তাই আপনি এখন এখান থেকে সরুন। এইদিকে নদী ওদের ঝগড়া শুনে বলে, দেখুন আমরা ধানমন্ডি একে যাব বিয়েতে, তাই আপনি অন্য আরেকটা গাড়িতে করে চলে আসুন না। দেখুন আমি ওখানে যাব, তাই যদি আমার সাথে যেতে চান তাহলে বসতে পারেন, নয়তো এখান থেকে যেতে পারেন। এইদিকে ওরা কোনো অপশন না পেয়ে রাজি হয়ে যায়। সারা রাস্তায় নদী আর ইরা ওরা দুজনে কথা বলতে থাকে। ওদের দুজনের কথার জন্য আকাশ কোনো কিছুই ঠিকমতো করতেও পারছে না আর বলতেও পারছে না।
এভাবে 1 ঘন্টার পর ওরা ধানমন্ডি এসে পৌঁছায়। এবার বাকি পথ ওরা যে যার মতো করে যেতে থাকে, কেননা আকাশ যাওয়ার সময় কিছু উপহার কিনবে তাইও নেমে যায়। ঠিক ওদের মতো ইরা ও নদী, ওরাও নিজেদের মতো করে সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর আকাশ বিয়ে বাড়িতে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর নদী ও ইরা আসে। ওরা আকাশকে দেখে বসে আছে আর কথা বলতেছে। ওরা ওই দিকে আর না তাকিয়ে বন্যার কাছে যায়। দোস্ত, অনেক লেট করে ফেলেছি রে। ইরার জন্য লেট হয়ে গিয়েছে। ওই কুত্তি, আমার জন্য নাকি ওই বজ্জাত ব্যাটার জন্য? ওই যে চেয়ারে বসে থাকা ওই ছেলেটার জন্য? বন্যা সহ সবাই ওই দিকে তাকায়। এইদিকে তানু ও ওদের কথা শুনে তাকায়। তানু তো আকাশকে দেখে চিনতে পারে, তার সাথে বলে ওঠে, কি ব্যাপার স্যারে বিয়েতে কেন? এইদিকে সবাই গিয়ে আকাশকে ধরে, কেননা বন্যা ও আকাশকে চেনে না, তাই ওরা সবাই মিলে আকাশের কাছে যায়। ভাইয়া, আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। চিনবি কি করে? ফ্রিতে খেতে চলে এসেছেন লোকটা। তুই চুপ কর বন্যা, তুই হয়তো চিনিস না, কিন্তু তোর পরিবারে কেউ তো বলেছে ওনাকে। হতে পারে। আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা বলুন? আপনি কার পক্ষ থেকে এসেছেন? মানে এখানে আপনার পরিচিত কেউ কি আছে? আরে বন্যা, ও আমার বন্ধু আকাশ। আসিকের কথা শুনে সবাই পেছনে ফিরে তাকায়। দেখে একটা ছেলে বর সেজে দাঁড়িয়ে আছে। বন্যা তো আসিফকে দেখে অনেক খুশি। তুমি এসেছো? কিন্তু এত লেট করলে কেন তুমি? আমরা তো ঠিক সময় বের হয়েছি, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। কিন্তু তুমি আকাশকে কি নিয়ে প্রশ্ন করতেছো? না, আসলে আমার ফ্রেন্ডরা বলছিল উনি নাকি ফুচকা বিক্রি করে। তাছাড়া আমরা তো ওনাকে চিনি না, তাই জিজ্ঞেস করছিলাম। আরে কে বলেছে ও ফুচকা বিক্রি করে? আরে আমাকে তো ইরা জিজ্ঞেস করেছে। তেমন কিছু না, তাই এই নিয়ে আর কথা বলতে হবে না। এইদিকে ওদের কথা শেষ হলে আসিফ আকাশকে সাথে করে নিয়ে বসে পড়ে। এইদিকে তানু আকাশের দিকে তাকিয়ে আছে। এইদিকে তানু, ইরা, নদী, বন্যা ওরা একসাথে বসেছিল। তানুকে তাকিয়ে থাকতে দেখে বন্যা বলে, কে রে, ওকে ভালোবাসিস নাকি তুই? কার কথা বলছিস তুই? কার আবার? ওই ছেলেটার কথা। না বাবা, দরকার হলে বিয়ে না করে কাটিয়ে দিব, কিন্তু ওনার মতো রাগী যেদি মানুষকে আমি বিয়ে কখনো করা তো দূরের কথা, কখনো প্রেমও করব না। কি? তুই কি করে জানিস ওনার সম্পর্কে? আমি আরো অনেক কিছু জানি, তাই এখন কথা বলিস না, চুপচাপ করে বসে থাক। এইদিকে তানুর কথাগুলো ইরাকে অনেক ভাবায়। এইদিকে কিছুক্ষণ পরে বন্যা ও আসিফের বিয়েতে কয়েকজন গুন্ডা আসে। ওরা এসেই, ওই বিয়ে বন্ধ কর। এই যে আপনারা কারা? আর বিয়ে কেন বন্ধ করব? ওই চুপ কর। হয় 1 লাখ টাকা দিবি আমাদের, নয়তো আমরা দেখব কিভাবে বিয়ে হয়। দেখুন, বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশকে কল দিব। পুলিশ আমাদের পকেটেই থাকে, তাই চুপচাপ করে বসে থাক। দেখুন, ভালো হবে না কিন্তু। এই যে আপনারা যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, নয়তো আপনারা জানেন না আমার সম্পর্কে আমি কি করতে পারি। ওহ তাই নাকি? দেখি কি করতে পারছিস তুই। এই বলে ওরা তানুর শরীরে হাত দিতে যাবে, তখনই আসিফ ওদের হাত ধরে ফেলে। দেখুন, ভালো করছেন না কিন্তু আপনারা। ওই তোরা ভালো দেখছিস কি? এইদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে। এইদিকে আকাশ তখন ওখানে ছিল না। এইদিকে তানু ও আসিফ ওদের সাথে মারামারি করতে থাকে। এক প্রকারে ওরা ওই লোকগুলোর সাথে পেরে ওঠে না। কিছুক্ষণ পর আকাশ এসে দেখে আসিফ ও তানু কারোর সাথে মারামারি করে ওরা দুজনেই কিছুটা মার খেয়েছে। তাই আকাশ এসে ওদের একটা সাইডে নিয়ে যায়। তোরা বস এখানে। আর কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি এদের দেখতেছি। তুই দেখাবি আমাদের? মাত্র 7 জন তোরা। এইদিকে ওদের সাথে আকাশের লড়াই হতে থাকে। অন্যদিকে ইরা ওর ফোন বের করে সবকিছু রেকর্ড করে নিতে থাকে। 5 মিনিটে ওদের মেরে মাটিতে শুয়ে দেয়। এইদিকে ওদের মধ্যে কেউ একজন পুলিশকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ওখানে চলে আসে। এই কেউ জায়গা থেকে লড়বেন না, যে যার জায়গায় দাঁড়িয়ে থাকুন। আপনাদের এখন আসার সময় হলো? আমাদের কিছুক্ষণ আগে কল দেওয়া হয়েছিল, তাহলে আমাদের আসতে তো সময় লাগবে। আপনারা সবসময় মারামারি করে শেষ হয়ে গেলে আসেন। এটা আপনাকে কে বলছে? এই কথা বলতে হয় না। তাছাড়া ছোটবেলা থেকে তো বাংলা ছবি দেখতাম যে এখন নিজে ইচ্ছে করলে ছবি বানাতে পারবো। এখন আপনার অযৌক্তিক কথা। এখন বলুন, এই লোকটাকে মারলো কে, আর ওনারা মারা গেল কি করে? আমি ওদের মেরেছি, কিন্তু ওরা তো মারা যাওয়ার কথা না। কথা না হলেও তো মরেছে, তাই আপনাকে গ্রেপ্তার করা হলো। এই যে অফিসার, আপনি যাকে অ্যারেস্ট করেছেন আপনি জানেন উনি কে? উনি যেই হয়ে থাকে না কেন,
নিয়ে চলো ওনাকে, আর এর লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর বাকিদের হসপিটালে পাঠিয়ে দাও। এইদিকে পুলিশ আকাশকে নিয়ে যায়। অন্যদিকে আসিক ভালো করে জানে ওরা আকাশকে নিয়ে গেলেও 5 মিনিটের বেশি আটকে রাখতে পারবে না। এইদিকে তানু হেডকোয়ার্টারে কল দিয়ে জানিয়ে দেয়। এইদিকে আশিক, তোমার বন্ধুকে ওনারা নিয়ে গেল, তুমি কিছু বলছো না কেন? চিন্তা করো না, ও দেখবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, দেখবে খাওয়া দাওয়া শুরু না করতেই চলে আসবে। এইদিকে বন্যা আর বাবাকে বলে সবাইকে খাবার দেওয়ার জন্য। এইদিকে 5 মিনিট পরে পুলিশের গাড়ি এসে আকাশকে বিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়। এইদিকে ইরার আর বন্যার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই দিন ওদের সব কিছু হয়ে যাওয়ার পর আকাশ চলে আসে ওখান থেকে। এইদিকে সব কিছু ঠিকঠাক চলতে থাকে। অন্যদিকে আকাশ পরের দিন ভার্সিটিতে এসে আবার ফুচকা বানানো শুরু করে দেয়। কিছুক্ষণ পর ওই ভার্সিটিতে কয়েকটা গাড়ি এসে ঢুকে পড়ে। ওই গাড়ি থেকে সব বড় লোকের ছেলেরা এক এক করে বের হতে থাকে। ওদের সাথে আছে হেরোইন, ড্রাগস, এর মতো অনেক ক্ষতিকারক সব নেশাজাত দ্রব্য। আকাশ এখানে মূলত এসেছে একটা মিশনে। ওই মিশনটা কি আপনারা তা জানতে পারবেন আস্তে আস্তে। কিছুক্ষণ পর ফুচকা বানানো শেষ করে ওই ছেলেগুলোর কাছে যায়। ভাই, আমাকেও কয়েকটা প্যাকেট দিবেন। তুই কে রে? তোর কাছে আমি কেন বিক্রি করব? তাছাড়া তুই কে? আমি এখানে ফুচকা বিক্রি করি মামা। আমার কাছে অনেকেই কিনতে আসে, কিন্তু আমি তো বিক্রি করতে পারি না, এগুলো না থাকার জন্য। তুই কি সত্যি ফুচকা বিক্রি করস? জি ভাই, আমি সত্যি বিক্রি করি ফুচকা। কিন্তু তোকে তো আমি এর আগে কখনো দেখিনি এখানে। ভাই, আপনি তো নিজে আসেন না ঠিক মতো ভার্সিটিতে। তাও কথাটা ঠিক। আচ্ছা, কয় প্যাকেট লাগবে তোর? আপাতত 5 প্যাকেট দিয়ে শুরু করেন। বাহ, প্রথমবারে 5 প্যাকেট? আচ্ছা, এই নে। তবে একটা কথা, খুব সাবধানে কাজ করবি। পুলিশ আর বিডি এর লোক কিন্তু খুব চালাক। ওরা যে কোনো উপায়ে কিন্তু অনেক কিছুই করে নিতে পারে। তাই যদি ধরা খাস, ভুলেও কখনো স্বীকার করবি না কার কাছ থেকে নিয়েছিস। বুঝেছিস কথা? ঠিক আছে, এই নিন টাকা। আমাকে তাহলে 5 প্যাকেট দিন। এইদিকে প্যাকেটগুলো নিয়ে চলে আসে। অন্যদিকে কিছুক্ষণ পর আবার সব কিছু আগের মতো চলতে থাকে। কিছুক্ষণ পর তানু, আমি তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি, যত তাড়াতাড়ি পারো এদের ডিটেলস আমার চাই। ঠিক আছে স্যার, পেয়ে যাবেন। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমি তো এখনও ছুটিতে আছি, তাই বলছিলাম কি, আপনি যদি এই কাজটা আবির স্যারকে দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। তাহলে আবিরকে ছবিগুলো পাঠিয়ে দাও। ধন্যবাদ স্যার। এইদিকে ওরা ওদের কাজ করে অন্যদিকে আকাশের ফোনে কল আসে। তাই কল রিসিভ করে দোকান বন্ধ করে সাথে সাথে বেরিয়ে পড়ে সেফ হাউসে। ওখানে গিয়ে মোটামুটি নিজেকে তৈরি করে নেয় আর বেরিয়ে পড়ে দুবাইয়ের উদ্দেশ্যে। কেন যাচ্ছে তা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। কিছুক্ষণ পর সব কিছু নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে সিকিউরিটি চেকিংয়ের সময় আকাশের ব্যাগে নানা রকম হাতিয়ার আর আরও অনেক কিছু পাওয়া যায়। তাই ওরা আকাশকে ওখানে আটকায়। এই দেখুন কার্ড, আমি প্লেনে যে কোনো কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে। আচ্ছা, আগে কার্ড দেখান। আমরা এই কার্ড ডিটেলস জানার পর আপনাকে জানাবো যা ভিতরে নিয়ে যাব নাকি অ্যারেস্ট করব। ওকে, এই নিন কার্ডের ছবি, তাহলে যাচাই বাছাই করে নিন। এইদিকে ওনারা 30 মিনিট পর আকাশের সামনে আসে। সরি স্যার, এই নিন আপনার কার্ড আর ব্যাগ। আপনি তাহলে যেতে পারেন। ধন্যবাদ। তবে একটা কথা, এই তথ্য যদি আপনাদের এখান থেকে লিক হয় তাহলে কিন্তু। স্যার, আর বলতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। এ তথ্য অন্য কোথাও যাবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। ওকে, তাহলে আবার 7 দিন পর দেখা হচ্ছে। এইদিকে সিকিউরিটির সাথে কথা বলে প্লেনে গিয়ে বসে পড়ে। অন্যদিকে পরের দিন ভার্সিটিতে ইরা, তানু ও নদী আসে। নদী ও ইরা তো আসে ক্লাস করার জন্য, কিন্তু তানু এসেছে আকাশের সাথে দেখা করার জন্য। কিন্তু কোথাও যখন পাচ্ছে না তখন চলে যাবে, তখনই দেখা হয় ওদের সাথে। তুমি ওই মেয়েটা না যে বন্যার বিয়েতে এসেছিলে? হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কেন? আমরা তো এসেছি ক্লাস করার জন্য, কিন্তু তুমি এখানে কেন? আমি তো এসেছিলাম একজনের সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আসেনি। কল করেছি কিন্তু নাম্বারটা বন্ধ পাচ্ছি এখন। আচ্ছা, তা সে কি তোমার লাভার নাকি অন্য কেউ? আমার স্যার হয়। কিসের স্যার? তুমি কিসে যেন জব করো বলেছিলে? কোথায়? আবার একটা কোম্পানিতে। তাহলে এখানে কি করে তোমার স্যার থাকবে?
উনি এখানে মাঝে মাঝে আসে তো তাই বললাম আর কি। হো হো, তাই বলো। আচ্ছা, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আচ্ছা, তোমার অফিসের ঠিকানাটা দাও। আমি আর নদী সময় করে না হয় একদিন ঘুরে আসবো। আচ্ছা, অন্য একদিন আসিয়েন, এখন আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। এই বলে ওদের কাছ থেকে চলে আসে আবিরের কাছে। এইদিকে ইরা ও নদী একজন আরেকজনের দিকে তাকিয়ে চলে যায়। অন্যদিকে স্যার, যাদের পরিচয় বের করতে বলেছে কিছু কিছু লোকের তো বের করেছি, আবার কিছু কিছু লোকের এখনো বাকি আছে। তাহলে এখন কি হবে? স্যার তো আমাকে বলেছে তাড়াতাড়ি যেন ওদের পরিচয় বের করে দেওয়া হয়। কিন্তু স্যার কোথায়? ওনার তো কোনো খোঁজই নেই। হয়তো উনি কোনো না কোনো কাজে ব্যস্ত এখন। আচ্ছা, স্যারের ফোনের লাস্ট লোকেশন দেখি কোন জায়গায়, তাহলে কিছুটা ধারণা করা যাবে। ওকে, তাহলে তাই করতেছি। এইদিকে ওরা সবটা জেনে বুঝতে পারে। কিছুক্ষণ পর ওরা লোকেশন দেখে যা বোঝার বুঝে গিয়েছে। এইদিকে আকাশ দুবাই চলে আসে। ওখানে একটা সেফ হাউসে এনে আকাশকে রাখা হয়। আকাশ তো ওর মতো করে সব কিছু প্ল্যান করেই যাচ্ছে, কিভাবে কি করবে না করবে সব কিছু। কিছুক্ষণ পর কয়েকজন অফিসার আসে। স্যার, আপনাকে বড় স্যার নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমি এখন কাজ করতেছি, তাই আমি এখন যেতে পারবো না। তোমাদের স্যারকে বলো এখানে আসার জন্য। কি আমাদের স্যার এখানে আসবে? তা কি করে হয়? উনি তো বড় একজন অফিসার হয়ে আপনার মতো একজন সামান্য অফিসারের সঙ্গে দেখা করার জন্য আসবে কি করে? দেখো, আমি সামান্য হলেও আমার কথায় 200 জন লোক ওঠে আর বসে। আমাদের সিআইডি এর ভিতরে থাকা লোকের কথা, এর বাইরে অন্য সব বাহিনী তো আছে। তো ওনাকে আসতে বলো, নয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে বলো। আমার কাজ আছে, ওগুলো শেষ না পর্যন্ত আমি আসতে পারবো না। ঠিক আছে, আমি স্যারকে জানাচ্ছি সব কিছু। এরপর উনি ঠিক করবেন কি করবেন না করবেন। তাই করুন। তাই এখন যেতে পারেন, কাজ করতে দিন আমাকে। এইদিকে ওখানে কাজ করতে ব্যস্ত, কেননা এখানে যে কাজে আনা হয়েছে ও কাজটা করতেছে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে আসে ওই অফিসে। কিছুক্ষণ পর ওদের বড় অফিসার আসে আকাশের কাছে। আকাশ, তোমাকে আমি ডাকার পরও তুমি আমার কথা এখানে আসোনি কেন? দেখুন, আমি যে কাজে এসেছি ওই কাজটা আমার করা শেষ, তাই আপনাকে নতুন করে আর কোনো কিছু বলতে হবে না। আপনি শুধু আমার জন্য 10 জন ট্যালেন্টেড অফিসার আর এই হাতিয়ারগুলোর ব্যবস্থা করুন, তাহলে আমার আর কোনো কিছু লাগবে না। বুঝলাম না, তুমি কি আমাকে অর্ডার করতেছো? অর্ডার করছি না, আমার যা যা লাগবে ওইগুলো তৈরি করতে বলতেছে। এখন বাকিটা আপনার ইচ্ছা। তবে যাই করুন না কেন আজকের মধ্যে করবেন, তাহলে কাল আমি বেরিয়ে পড়ব। তবে একটা কথা, আজকের দিনে আমার কিছু কাজ আছে, তাই আমার সাথে আজকে যোগাযোগ করতে পারবেন না ঠিক মতো। তাই এখন আমি আসি, আপনি আপনার মতো করে বাকি কাজগুলো করতে থাকুন। এইদিকে দুবাইয়ের একটা বারে যায়, যেখানে সব ধনী দুলালেরা রাতে পার্টি করতে যায়। ওখানে যাওয়ার বিশেষ কিছু কারণ আছে যা আপনারা জানতে পারবেন ওখানে আসার পর। হাই, হোয়াটস আপ ব্রো? তুই কে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এখানে নতুন এসেছি, তা যা বলার ছিল। এখানে কিবরিয়া নামে কেউ কি আছে? ওই, তুই কে রে? ভাইয়ের নাম নিচ্ছিস? তুই কি জানিস ভাইকে? ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কি? তাহলে তো মনে হচ্ছে তুই অনেক কিছু জানিস ও লোকটার ব্যাপারে। তাহলে আমার সাথে একটু সাইডে আয়, তোর সাথে কিছু কথা আছে। কি? তোর তো সাহস কম না, তুই আমাকে সাইডে নিতে যাচ্ছিস? আজকে তোকে আমি। এরপর শুরু হয় মারামারি। একে একে ছেলেটার কিছু বন্ধু আসে মারতে আকাশকে। ওদের মধ্যে কিছু ছেলেকে মেরে ওই ছেলেটাকে নিয়ে চলে আসে একটা জঙ্গলের মধ্যে। ওখানে ছেলেটাকে যত রকমের কষ্ট দেওয়া যায় তা দিতে থাকে, কিন্তু তবুও ছেলেটা মুখ খুলছে না কিবরিয়ার সম্পর্কে। বল, কিবরিয়াকে তুই ওর সম্পর্কে কি কি জানিস? আমি কিছু জানি না। কিছুক্ষণ পর ওই ছেলেটার মোবাইলে কল আসে। কি রে, তুই কোথায়? নে কথা বল। যদি কোনো রকমের কিছু বলেছিস তো তোকে এখানেই মেরে ফেলবো। ঠিক আছে, বলতেছি। এরপর ছেলেটা আর লোকটার মধ্যে কথা চলতে থাকে। এদিকে ছেলেটা ভয় পেয়ে আছে, কেননা যদি কিছু বলে দেয় তাহলে তো খবর করে ছেড়ে দিবে, সেজন্য। কিছুক্ষণ পর যাক, কিছু বুঝতে দাসনি, ভালো হয়েছে। এখন বল কিবরিয়া কোথায় আর ওকে কোথায় পৌঁছাবে? আমি ঠিক জানি না কিবরিয়া কোথায় আছে। ওনার সাথে শুধু মোবাইলে কথা হয়, এর বাইরে কোনো কিছু হয় না। নাম্বারে যখন কথা হয় তখন একটা কাজ করো, নাম্বারটা আমাকে দিয়ে দে। উনি তো প্রাইভেট নাম্বার দিয়ে কল দেয়, তার নাম্বার আমি জানি না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যা বলেছে তুই সেটাই কর। ছেলেটার মোবাইল কম্পিউটারের সাথে কানেক্টেড করে ওই দেশের সিমের সার্ভার হ্যাক করে, নাম্বার সংগ্রহ করে এরপর একটা ডেভিল হাসি দেয়।
এখন থেকে 3 দিন তুই এই ঘরে বন্দি থাকবে, সব কিছুর ব্যবস্থা আছে। যদি পালানোর চেষ্টা করিস তো মারা পড়বি ইলেকট্রনিক শর্টের জন্য, তাই ভেবে দেখ কি করবি। যদি বাঁচতে চাস তাহলে ওইখানে খাবার আছে, ওইগুলো খেয়ে বেঁচে থাকতে পারবি। আর যদি পালাতে চাস তাহলে মারা পড়বি। তাহলে ভেবে দেখ কি করবি তুই এখন। আমি তো আমার কাছে যাচ্ছি এখন। এইদিকে ছেলেটার রেখে বেরিয়ে পড়ে আকাশ। অন্যদিকে বাংলাদেশের মধ্যে ইরা, আমরা চল কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরে আসি। কোথায় যাবি? বাংলাদেশে তো আমরা অনেক জায়গায় ঘোরা শেষ, বাকি তো আর কিছু নেই। আচ্ছা চিন্তা করিস না, আমরা চল দুবাই গিয়ে ঘুরে আসি। কিন্তু মা তো পারমিশন দিবে না। আরে চিন্তা কেন করছিস, কোনো কিছু হবে না। তুই শুধু আমার সাথে থাকলেই হবে। আমি আন্টিকে বলে সবটা সামনে নিব। আচ্ছা তাহলে আমি রাজি। এইদিকে ওরা দুজনে দুবাই শহরে আসতে থাকে। অন্যদিকে আকাশ 10 জন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। ওরা যাওয়ার সময় অনেক ভারী ভারী হাতিয়ার আর অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে ওরা বেরিয়ে পড়ে রাতের সময়। তোমরা একে একে এই পাহাড়ে নামবে, আমরা পাহাড় বেয়ে নিচে নামবো। স্যার, আমরা সরাসরি হেলিকপ্টার নিয়ে নিচে নামলে তো হয়, তাহলে তো আর অন্য কোনো সমস্যা হয় না। এই চশমাটা চোখে লাগাও, তাহলে বুঝতে পারবে আমরা কেন সরাসরি নিচে যেতে পারবো না। এরপর ওরা একে একে চশমা পরে নেয়। কিছুক্ষণ পর ওরা নিচে তাকিয়ে দেখে বিপজ্জনক সব অস্ত্র নিয়ে তাক করে আছে। তার সাথে রাডার তো আছেই, যার কাজ হচ্ছে কোনো কিছু এর ভেতরে প্রবেশ করলে তা ধরিয়ে দেয়া। কিছুক্ষণ পর সরি স্যার, আমরা তো বুঝতে পারিনি। কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? আপনি তো আমাদের সাথে এসেছেন, কিন্তু তবুও আমাদের থেকে সব কিছু একটু বেশি জানেন। জানি দেখেই তো তোমাদের সাথে পাঠিয়েছে। এখন যা বলতেছি তা খেয়াল করো। তোমরা এই পাহাড় বেয়ে নিচে নামবে, তারপর একে একে ওই মেশিনগুলো দখল করে নেবে। কিন্তু স্যার, তা কী করে সম্ভব? ওইগুলো তো মানুষ অপারেটিং করবে। ওইগুলো রাডার অপারেটিং মানে হলো রাডারের ভিতর কোনো কিছু ধরা খেলে মেশিন অটোমেটিক তার উপর ফায়ার করতে থাকবে। তাই তোমরা বিমান থেকে নেমে গেলে রাডার তোমাদের ধরতে পারবে না, সেজন্য তোমরা একে একে নিচে নামবে। কিন্তু স্যার, তাহলে আপনি কি করবেন? তোমরা নিচে নেমে সব কিছু কন্ট্রোল করো, তারপর আমি হেলিকপ্টার নিয়ে নিচে নামবো। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি স্যার। তাহলে স্যার, আমরা নিচে যাচ্ছি। এইদিকে ওরা নিচে নামতে থাকে। এইদিকে আকাশ ওদের সবাইকে গাইড করতে থাকে। ওরা মোটামুটি নিচে নেমে পড়ে অনেকে। ওরা নেমে সব কিছু নিজেদের দখল করে নেয়। এরপর আকাশ হেলিকপ্টার নিয়ে নিচে নামে। নিচে নেমে বাকিগুলো ওদের কাছে দিয়ে দেয়। আমরা এ দিক দিয়ে গেলে আপনি কোন দিক দিয়ে যাবেন? না স্যার, ঠিক তা বলিনি। আসলে আপনি কি করবেন না করবেন এগুলো বলে দিলে আর কি আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা আপনার মুভমেন্ট সম্পর্কে জানতে পারবো। এতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। তোমাদের যে কাজটা বলা হয়েছে সে কাজটা করো, এ নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা এখন যাও। এইদিকে ওরা নিজেদের মতো করে চলে যায়। এইদিকে আকাশ পাহাড়ের ভেতর একটা গুপ্ত দরজা ধরে ভেতরে যেতে থাকে। এই জায়গা সম্পর্কে সব কিছু আকাশ ভালো করে জেনে এসেছে, আর তার সাথে হোলোগ্রামও করে এসেছে। সেজন্য কোথায় কি আছে নাকি না আছে সেসব কিছু আকাশ খুব ভালো করেই জানে। এইদিকে ভিতরে গিয়ে ওর মতো করে কাজ করতে থাকে। অন্যদিকে ইরা ও নদী, ওরা দুজনে চলে আসে এয়ারপোর্টে গিয়ে ওরাও চলে আসে দুবাইয়ে। এইদিকে পাহাড়ের ভেতরে গিয়ে অনেক কিছু চোখে পড়ে আকাশের, কেননা ভেতরে অনেকগুলো জেলের মতো জায়গা, যেখানে অনেক মানুষকে ওরা বন্দি করে রেখেছিল। এখন শুধুমাত্র ওদের কঙ্কালগুলো পড়ে আছে। এইদিকে ভিতরে গিয়ে একটা সিঁড়ি দেখতে পাই। ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সাথে সাথে কয়েকজন মিলে গুলি করতে থাকে। ভাগ্য ভালো বুলেট প্রুফ জ্যাকেট ছিল, নয়তো আজকে প্রাণটা যেত। সারাদের জন্য একটু যে ভালোভাবে ভিতরে যাব তাও হচ্ছে না। এদেরকে কি করা যায়? আসার সময় যা যে এনেছে ওগুলো কাজে লাগাই। এই বলে শরীরে থাকা যা কিছু আছে সব কিছু নিয়ে আক্রমণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মোটামুটি অনেক লোককে মেরে ফেলে। কিছুক্ষণ পরেই শুরু হয় আসল কাহিনী, কেননা আকাশ যে এসেছে তা ওরা টের পেয়ে যায়। সেজন্য অনেকেই ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। একটু পরে স্যার, আমাদের কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। কি হচ্ছে বলো। স্যার, আপনি কি ঠিক আছেন? আপনি যে দিক দিয়ে গিয়েছেন ওই দিক দিয়ে থেকে গুলি শব্দ পাচ্ছি। আমি ঠিক আছে,
এখন তোমরা ওই দিকের কাজ কত দূর করলে তা আমাকে জানাও। এদিকের কাজ শেষ, এখন শুধু এক জায়গায় উড়িয়ে দেব, তাই আপনার পারমিশন লাগবে। ওকে, তাহলে উড়িয়ে দাও। আর ওই জায়গাটা উড়িয়ে দিয়ে তোমরা এই পাহাড়ের দিকে চলে আসো। ওকে স্যার, তাই করব। ওরা কাজ শেষ করে নেয়। এইদিকে আকাশ সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে আর নিজের বিপদ আস্তে আস্তে ঢেকে নিয়ে আসতেছে, কেননা উপরে ওঠার সাথে সাথে সিঁড়িগুলো নিচ থেকে ভেঙে দিয়েছে, সেজন্য বাকি অফিসারগুলো উপরে উঠতে পারছে না। এইদিকে উপরে গিয়ে আকাশ কাউকে পায়নি, আবার নিচে নামারও কোনো পদ্ধতি নেই, তাই ওখানে একটা দিকে বোমা ফিট করে আর ব্লাস্ট করে দেয়। এতে পাহাড়ের উপরে খোলা হয়ে যায়, এর জন্য ওই পথ ধরে উপরে উঠে আসে আর বাকি অফিসারদের বলে নিরাপদ জায়গায় যেন চলে আসে। ওরা যাওয়ার পর ওই পাহাড়টাই ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পর স্যার, তাহলে আমাদের মিশনটা শেষ হয়ে গেল। এখনও মিশন শেষ হয়নি, আমরা আরও 3টা দিন থাকবো এখানে, তাই পরবর্তী একটা হেলিকপ্টার করে আমাদের খাবার থেকে শুরু করে যাবতীয় সব কিছু দিয়ে দেওয়া হবে। তাই এখন সব হেলিকপ্টার উঠে বসা, সকালের আগেই আমাদের আরও একটা জায়গায় যেতে হবে। ওকে স্যার, তাই হবে। এইদিকে ওরা চলে যায়। অন্যদিকে ইরা ও নদী ওরা ডুবাই এসে ঘুরতে থাকে নিজেদের মতো করে। অন্যদিকে তানু ও আবির তো আকাশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে চলতেছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, সেজন্য ওরা নিজেদের কাজ করতে থাকে। একদিকে ইরা আর নদী তো ভালোই নিজেদের ঘোরাঘুরি চালিয়ে যাচ্ছে, আর এদিকে আকাশ ওদের নিয়ে রওনা দেয় ওর গন্তব্যে। এইদিকে স্যার, আমরা আর 5 মিনিটের মধ্যেই অন্য বর্ডারের ভেতর প্রবেশ করব। তাতে সমস্যা কি? স্যার, সমস্যা হচ্ছে আমরা ওই বর্ডারে যেতে পারবো না, কেননা ওটা আমাদের এরিয়ার বাইরে। এরিয়ার বাইরে হলে কি আর আসে যায়? দেশের বাইরে তো আর যায় না। স্যার, আমরা এই বর্ডার পার করা মানে লেজার লাইটের আঘাত আমাদের ওপরে এসে পড়বে। একটা কাজ করো তাহলে, তোমরা হেলিকপ্টার এখানে থামিয়ে নাও, হেলিকপ্টার বাদে গেলে তো কোনো সমস্যা হবে না। না স্যার, তাতে কোনো সমস্যা হবে না। এইদিকে হেলিকপ্টার বর্ডার থেকে অনেক দূরে থামিয়ে ওরা চলে গেল ভেতরে। এখানে একটা নদী পথ ধরে ওরা এগোতে থাকে, কেননা নদী পথেই সহজে ওরা পৌঁছাতে পারবে। এভাবে 1 ঘন্টা পর ওরা ওদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছায়। কিছুক্ষণ পর তোমরা এখন এখানে ঘাঁটি তৈরি করে 3 ঘন্টা বিশ্রাম নাও। ঠিক আছে স্যার। এইদিকে এদের 3 ঘন্টা বিশ্রাম নিয়ে চলুন বাকিদের কাছ থেকে একটু ঘুরে আসি। কিছুক্ষণ পর স্যার, আমাদের বড় স্যার নিষেধ দিয়েছে। কি নির্দেশ? স্যার, উনি যে এখানে ফুচকা বিক্রি করতো, আমাদের ওই জায়গায় যেতে হবে। কেন? ওনার গাড়িতে একটা ডায়েরি আছে, উনি সব কিছু ওখানে লিখে রাখে, তাই আমরা ওই ডায়েরি যদি পড়ি তাহলে ওই ভার্সিটির ব্যাপারে অনেক তথ্য আমরা জানতে পাবো। কিন্তু স্যার যদি জানে তাহলে আমাদের কি অবস্থা করবে বুঝতে পারছো তো? তেমন কিছু হবে না, আমরা যাব আর ডায়েরি পড়বো, তার সাথে ওখানে কি কি হচ্ছে তা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, চলো। এইদিকে ওরা ভার্সিটিতে যায়। ওখানে আকাশের যে ফুচকার ঠেলাটা ছিল ওখানে খুঁজে ডায়েরি পায়, আর ডায়েরি পড়ে ওরা মোটামুটি কয়েকজনের নাম খুঁজে পায়। ওরা সে অনুযায়ী কয়েকজন ছেলের কাছে যায়। ওই, তোর নাম কি রফিক? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু হয়নি, তবে এখন হবে। এই ওকে নিয়ে চল, এর সাথে ওর লোকজনকেও নিয়ে চল এখান থেকে। ম্যাম, আমাদের নেবেন না এখান থেকে প্লিজ, আমরা তো কোনো কিছু করিনি, তাহলে আমাদের কেন নিতে চান আপনি বলুন? এই চুপ কর, যা বলেছি তাই হবে। আগে তোদের থানায় নিয়ে যাই, তারপর দেখ তোদের কি হাল করি আমি। এইদিকে ডায়েরিতে থাকা অনেক লোককে ওরা অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ওদের মুখ থেকে অনেক সত্যি কথা বের করতে পেরেছে, কেননা ওরা কার থেকে কি কি নেয়, ওদের পেছনে কে কে আছে সব কিছু একে একে দেখতে থাকে। ওদের থেকে কথাগুলো বের করে ওদেরকেও অ্যারেস্ট করার চিন্তা করে ওরা। কিছুক্ষণ পরে স্যার, ওদের কথা অনুযায়ী তো ওদের পিছনে অনেক বড় বড় নেতারা জড়িয়ে আছে, এখন কি করা যায়? কি আর করবো, আমরা রিপোর্ট তৈরি করে রাখি, যখন স্যার আসবে তখন না হয় ওনাকে দেখাবো। তা যদি সম্ভব না হয় তাহলে স্যারকে মেসেজ করে জানিয়ে দাও। স্যার যেখানেই থাকবে না কেন উনি একবার হলেও ওনার মেল তো চেক করবে, তাহলে ওই থেকে আমাদের ইনফরমেশন দিয়ে রাখতে পারবে। ঠিক আছে স্যার, তাই করতেছি। এইদিকে ইরা ও নদী ওদের মতো করে ঘুরতে থাকে আর সব কিছু উপভোগ করতে থাকে।
অন্যদিকে কিবরিয়া ও ডেভিল নিজেদের মধ্যে কথা চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওইদিকে কি খবর? আমার তো আরও হিরোইন লাগবে। চিন্তা করার কোনো কারণ নেই, সেই সময়তে তুই সব কিছুই পেয়ে যাবি। তুই শুধু প্রশাসনের দিকটা খেয়াল রাখবি। তা তো রাখবই, কিন্তু একটা সমস্যায় যে পড়ে গেলাম। কি সমস্যা? টাকা নিয়ে চিন্তা করি না আমি। আমি তা নিয়ে চিন্তা করি না। তাহলে আর কিসের চিন্তা? চিন্তা হচ্ছে এখনকার পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে। গত 1 ঘন্টা ধরে আমার কিছু লোক কোনো খোঁজই পাচ্ছি না। তাহলে খুঁজে দেখ, এত পুলিশ বা অন্য কোনো প্রশাসনের লোকেরা কি কোনো কিছু করছে? আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখি কি হয়। তবে একটা কথা, যদি ওরা ধরা খেয়ে মুখ খুলে দেয় তাহলেও সমস্যা হবে না, কেননা আমার কাছে আসতে এখনও অনেক সময় লাগবে ওদের। আচ্ছা, তাড়াতাড়ি মাল পাঠিয়ে দিস। এইদিকে কথা হচ্ছিল 2 মাফিয়ার মধ্যে। অন্যদিকে আকাশ ও ওর টিমের ঘুম ভেঙে যায়, কেননা শেষ করে ওদের নিয়ে চলে আসে। তাই ওর কাছে আসে। তুই এখানে? এটা বলুন, আপনি বাংলাদেশ তাহলে এয়ারপোর্টে কেন? আকাশ চলে আসে বিমানের ভেতরে। ওদের চান্স নেই। আসার পর আকাশ সেফ হাউসে আসে, করে কাজ করে পরের দিন বের হয় ভার্সিটিতে। আসার পর আমি এখানে থাকবো না, তোকে তো আমি দুবাই রেখেছিলাম। কিছু বলেন না। আমি এখানে না থাকলে আর কি থাকবো? আমার পেট চাই ফুচকা খেতে হবে। যদি এটাই না করতে পারি তাহলে খাবো কি বলেন? কি বলেন? আপনি তো ভার্সিটিতে আসেন না, একটা ছেলে আসে। মামা, কয়েক প্লেট ফুচকা দাও তো। বসে দিচ্ছি এখন। কি ব্যাপার মামা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার ফুচকা অনেক মিস করছি। আরে মামা, কাজ ছিল, আরো বেশি করে দিয়েছি। ও মামা, তাই বলো। আচ্ছা, এখন ফুচকা দাও। এইদিকে পেছনে ফিরে তাকিয়ে ইরাকে দেখে অবাক হয়ে গেল। হয়েছে কি? থাক আর মানে এইদিকে ইরা যাবে তখনই কয়েকটা ছেলে এসে ইরাকে ধরে ফেলে আর মাথায় ধরে রেখেছে। এইদিকে ইরা তো ভয়ে শেষ, আর বাকিরা ওখান থেকে প্রায় দূরে এইদিকে ইরা কল দেয়। অন্যদিকে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে পাচ্ছে। আকাশ ওদের কথাবার্তা চালের ধরন দেখে বুঝতে পারে এরা পরিবারের মতো লোক না, কেননা এত সাহস ইরাকে ওখান থেকে নিয়ে যেতে থাকলে আকাশ ইরার একটা হাত ধরে ফেলে। কে রে তুই? আমাদের কাজে বাধা দিচ্ছিস? তুই জানিস এর পরিণতি কি হতে পারে? জানি তো, সেজন্য জেনেও ধরেছে। এখন মেয়েটাকে এখানে ছেড়ে চলে যা, তাতে তোদের জন্য ভালো হবে। তোকে দেখে তো ওর লাভার মনে হচ্ছে না, তাহলে কেন শুধু শুধু মেয়েটার জন্য নিজের জীবনটা এভাবে দিবি? লাভার এখনো হয়নি, তা হতে কতক্ষণ? আচ্ছা, এখন ওকে এখানে রেখে মানে মানে কেটে পড়ে এখান থেকে, তাছাড়া নয়তো। তো কি মারবি আমাদের? হা হা হা। এদিকে একটা ছেলে আকাশকে মারতে গেলে ওকে মেরে মাটিতে শুয়ে দেয়। এইভাবে পরপর 5 জনকে মেরে মাটিতে শুয়ে দেয়। এতে করে ওদের একটা লোক আকাশকে গুলি করে। এতে গুলিটা পেটের পাশে লাগে আর পেট ছিদ্র করে বেরিয়ে পড়ে।
এতে করে পাশে পুলিশের গাড়ি যাচ্ছে, তাই ওরা ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এইদিকে ইরা আকাশকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। হসপিটালের একদিকে ডক্টর চিকিৎসা করতে থাকে, অন্যদিকে ইরার বাবা ওখানে আসে দেখার জন্য। ইরা, মা তোর কিছু হয়নি তো? না বাবা, আমার কিছু হয়নি, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে ছেলেটা আহত হয়েছে। আমি এখন ওকে নিয়ে হসপিটালে আছি, তুমি কি আসবে? আচ্ছা তুই থাক, ওখানে আমি আসতেছি। কিছুক্ষণ পর রফিক চৌধুরী চলে আসে। এইদিকে কিছুক্ষণের মধ্যে চিকিৎসা করা শেষ হয়ে যায়। এইদিকে পরের দিন পর্যন্ত ইরা আকাশের দেখাশোনা করেই যাচ্ছে। কিছুক্ষণ পরেই, কেমন আছেন এখন? এই তো ভালো। আপনি বাসায় না গিয়ে এখানে কি করতেছেন? আমার জন্য আপনার এখন এই অবস্থা, আর আমি বাসায় থাকবো কি করে? কি তার মানে আপনি আজকে সারাদিন এখানে ছিলেন? কিন্তু কি দরকার ছিল থাকার? বাসায় গিয়ে রেস্ট করতে পারতেন। আমার মতো একজন সাধারণ মানুষের জন্য এইটুকু করার কি দরকার ছিল? আপনি একটু বেশিই বোঝেন। আপনার পরিবারের কোনো খোঁজ পাইনি, অনেক চেষ্টা করেছিলাম। আব্বু কিন্তু আপনাকে কেউ তো ছিল না, আবার আপনার পরিবার সম্পর্কে কোনো তথ্যও পাইনি আমরা। আসলে আমার পরিবারে কেউ নেই, তাই আপনারা কাউকে খুঁজে পাননি। শুনে ইরার মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইরার বাবা ওখানে আসে। এখন কেমন আছো? জি আঙ্কেল, আল্লাহর রহমতে ভালোই আছে। এইটা আমার অফিসের কার্ড, তুমি সময় করে আমার সাথে এসে দেখা করবে অবশ্যই। আর আমি এখন এটাকে নিয়ে যাচ্ছি। মেয়েটা 2 দিন ধরে বাসায় যায়নি, অনেক অসুস্থ হয়ে গিয়েছে মেয়েটা আমার। ঠিক আছে আঙ্কেল। এইদিকে আকাশকে রেখে ওনারা চলে যায়। ইরা আরও বাবা গাড়িতে বসে বসে অনেক কথাই বলতে থাকে। এভাবে চলতে থাকে 2 দিন। 4 দিনের দিন আকাশ আবারও ফুচকার ঠেলা নিয়ে বসে পড়ে। তা দেখে ইরা বলে, আপনি আবার ওই ঠেলা নিয়ে বসে আছেন? আপনাকে না আব্বু বলেছে ওনার সাথে দেখা করতে? জানি, দেখা করলে উনি আমাকে বড় জোর 30 থেকে 40 হাজার টাকার একটা চাকরি দেবে, কিন্তু আমি চাই না কারো হয়ে কাজ করতে। তাছাড়া আমি কারো করোনার পাত্র হতে চাই না। কিন্তু আপনাকে এই অবস্থায় দেখেও তো আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলুন তো? সে অনেক কারণ, এখন বলা যাবে না। আচ্ছা আপনি থাকুন, আমি যাচ্ছি। এইদিকে আকাশ সবটা না বুঝলেও ইরার কিছু কিছু কথা ঠিকই বুঝতে পারছে, কিন্তু আকাশ পুরোটা না বুঝে শিওর হতে পারছে না। কিছুক্ষণ পর, মামা আমাদের ফুচকা দাও 15 প্লেট। কিন্তু মামা, আপনারা তো মাত্র 5 জন, এতগুলো প্লেট কেন? আরে আমাদের হয়ে যাবে, তোমার ফুচকা না খেলে তো আমাদের দিনটাই কাটে না। আচ্ছা মামা, কয়েকটা মিনিট অপেক্ষা করেন, আমি আপনাদের ফুচকা দিতেছি। কিছুক্ষণ পর ওদের ফুচকা দেওয়া হয়ে গেলে ওরা তো খেতে থাকে। অন্যদিকে আকাশ আরও অন্যদের জন্য ফুচকা বানাতে থাকে, যা দেখে ইরা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তা আবার নদী এসে দেখে ফেলে। কি দেখছিস এরকম করে? ওই যে ফুচকা বানানো ছেলেটা। তা দূর থেকে না দেখে চল ওখানে গিয়ে ফুচকা খেতে খেতে দেখতে থাকি। আইডিয়া তো ভালোই ছিল। আচ্ছা চল তাহলে। ওরাও এসে দোকানে ফুচকা অর্ডার করে। এই দিকে ইরা ফুচকা খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর একটা গাড়ি থেকে নেমে তানু আসে। তানু যে আসতেছে তা ইরা ঠিকই খেয়াল করে, কিন্তু কোনো কিছু না বলে শুধু তাকিয়ে আছে। একটু পরে, মামা 1 প্লেট ফুচকা দিন তো। বসেন, দিচ্ছে। ফুচকা বানিয়ে দেয় তানুর দিকে। তানু ফুচকা খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে, আর ইরা তানুর দিকে তাকিয়ে দেখতেছে তানু আসলে কি করতেছে। তানু ফুচকা খেয়ে বিলের সাথে একটা সাদা কাগজ দিয়ে চলে যায়। তানু চলে যাওয়ার পর ইরা গিয়ে কাগজটা হাতে নেয়। এতে আকাশ একটু আশ্চর্য হয়। কি ব্যাপার, কাগজটা এইভাবে নিলেন কেন? দিব না তো কি করব? ওই মেয়েটার সাহস কি করে হয় আপনাকে লাভ লেটার দেওয়ার? কি এটা লাভ লেটার? তা হয়তো কি একটা মেয়ে সাদা পেপারে টাকা তো দিতে আসে না, অন্য কিছুও তো দিতে পারে। জি না, আমি অনেক সিনেমায় দেখেছি মেয়েরা কাউকে ভালোবাসলে বিভিন্ন বাহানা দিয়ে তার কাছে আসে, দেখা করার জন্য, কথা বলার জন্য। আর কি থেমে গেলেন কেন? এই যে একটা সময় তার প্রেমে পড়ে যায় আর তাকে লাভ লেটারও দিয়ে দেয়। তা আমাকে লাভ লেটার দিতেই পারে, আমার চেহারাটা তো আর খারাপ না। ওই একদম খুন করে ফেলবো। তাহলে তো আপনার জেল হবে। হোক, তাতে কি? তোর জন্য 2টা দিন আমি হসপিটালে কাটিয়েছি, আর সেখানে তুই অন্য মেয়ের হাত থেকে লাভ লেটার নিস? আসলে এখন কি চাচ্ছেন তা কি বলবেন? সময় হলে জানাবো, তবে আর সেই সময়টা বেশি দূরে নয়। ঠিক বুঝতে পারিনি আমি, কি বলতে চেয়েছেন আপনি? বুঝতে হবে না, নদী চল তো, আর এই লাভ লেটার নিয়ে যাচ্ছে, এটা আমি এক্ষুনি ছিঁড়ে ফেলবো। এই বলে কাগজটা ছিঁড়ে নিল। 2 দিন পর নদী আর ইরা যায় তানুর কাছে। ওই মেয়ে এদিকে। জি, আমাকে বলছেন কি? তুই ছাড়া কি এখানে কেউ আছে নাকি যে আমি কাউকে বলবো?
আপনারা এইভাবে কেন কথা বলতেছেন? তো কিভাবে বলবো? তোর সাহস কি করে আকাশকে লাভ লেটার দেওয়ার? আপনাকে কে বলেছে ওটা লাভ লেটার ছিল? বলার কি আছে? একটা মেয়ে তো সাদা কাগজে অন্য কিছু দিতে যাবে না। আপনার কোথাও কিছু ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। একটা কথা মনে রাখবি, এরপর থেকে আকাশের আশেপাশে তুই তোকে দেখি না, তাহলে আমি যে তোকে কি হাল করবো তুই চিন্তাও করতে পারবি না। কথাটা বলে ওখান থেকে ইরা নদীকে নিয়ে চলে আসে। এইদিকে তানু এই কথাগুলো আকাশকে জানায়। আকাশ সবটা শোনার পর হাসবে নাকি ইরাকে বকবে তাই বুঝতে পারছে না। একটু পরেই আচ্ছা ওকে, কিছু করতে হবে না। এখন আবিরকে বলো আমার সাথে যেন ভার্সিটিতে এসে দেখা করতে। ঠিক আছে স্যার, তাই করতেছি। কিছুদিন পর আবির এসে ভার্সিটিতে। ওরা কিছুক্ষণ পরে কথা বলতে থাকে। কথা বলার পর আকাশ আবিরকে কিছু কাজ দেয়, কিন্তু আবির ওখান থেকে যাওয়ার সময় কয়েকটা ছেলের সাথে ধাক্কা খায়। এতে লোকগুলো আকাশকে এসে থামায়। ওই কে রে তুই? আমি আবির। আসলে আমি আপনাদের দেখতে পাইনি। বাহ বাহ, ইচ্ছা করে ধাক্কা দিয়েও বলছিস দেখতে পাইনি। দেখুন, আপনারা কিন্তু সামান্য বিষয় নিয়ে অনেক বেশি বলতেছেন। ওহ তাই নাকি? ওই একে ধর, আজকে একে একটা শিক্ষা দিয়েই দি। ওরা প্রায় 8 জন ছিল। ওরা আবিরকে মারার জন্য আসে, কিন্তু আবিরও ওদেরকে মারতে থাকে। কিন্তু কি করবে, একটা লোক তো আর এইভাবে এতগুলো লোকের সাথে আর পেরে উঠবে না। এইদিকে ওরা আবিরকে মারতেছে আর অন্যদিকে আকাশও পেছন থেকে এক এক করে ওদের মারতে মারতে আবিরকে নিচ থেকে টেনে উঠায়। এবার পুরো ভার্সিটির সবাই তাকিয়ে আছে ওদের দিকে। তার সাথে আবিরও আকাশ এর মারামারি দেখতে থাকে। ওরা দুইজন মিলে ওদের মারতে থাকে। এইদিকে ওই ছেলেগুলো ওদের সাথে আর পেরে ওঠে না, তাই ওরা আরও কয়েকজন ছেলেকে কল দিয়ে আসতে বলে। এইদিকে আরও কয়েকজন ছেলে আসতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে তখন নদী ছিল। নদী দেখতেছে যে বিষয়টা এবার অনেক খারাপ দিকে চলে যাচ্ছে, তাই দেরি না করে ফোন বের করে কল দেয় পুলিশকে। পুলিশ কল পেয়ে তাড়াতাড়ি করে চলে আসতে থাকে ভার্সিটিতে। এইদিকে পুলিশ ভার্সিটিতে এসে দেখে অনেক ছাত্র মার খেয়ে পড়ে আছে মাঠের মধ্যে, আর কিছু ছেলে এখনো মার খাচ্ছে, তাই ওদের কাছে যায়। ওই মারামারি থামা, নয়তো শালা তোদের আমি তো এখনো পুলিশ স্টেশনে নিয়ে যাব, আর এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। এই ওদের গাড়িতে তোল। ওদেরকে রেখে আমাদের দুইজনকে কেন ধরেছেন? ওরা এই ভার্সিটির বড় বড় নেতা আর রাজনৈতিক লোকের সাথে এদের অনেক বড় বড় হাত আছে, আর ওদের ধরে কি আমাদের চাকরি হারাবো নাকি? তাই বলে আমাদের মতো নিরীহ লোকেদের নিয়ে যাবেন? তোরা কি করে নিরীহ হলি? প্রায় তো দেখি ওদের এতজনকে এইভাবে মেরে ওদের কি করেছিস অবস্থা। দেখুন অফিসার, আপনাদের আমি কল করেছিলাম এদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি উল্টো ওদেরকে নিয়ে যাচ্ছেন। তা কি এখন তোদের বলতে হবে? হবে। বিনা দোষে ওদেরকে নিয়ে যেতে দিব না। কি পুলিশের কাছে বাধা? কথাটা শেষ না করতেই অফিসার নদীর গালে একটা থাপ্পড় দেয়। এতে আকাশের মাথাটা পুরোই গরম হয়ে যায়। আকাশ উল্টো এবার পুলিশ অফিসারকে একটা থাপ্পড় দেয়। এতে অফিসার সবার সামনে লজ্জা তো পায়, উল্টো আকাশের কলার ধরে বলে, কাজটা তুই মোটেও ভালো করিসনি। এর জন্য তোকে আজকে কি কি করতে পারি তা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। এই ওদের নিয়ে চল। এইদিকে অফিসার সাথে করে 4 জন কনস্টেবল নিয়ে এসেছিল। ওরা ধরতে আসলে ওরা দুজনে মিলে ওই কনস্টেবলগুলোকেও মারতে থাকে। এবার এখন শুধুমাত্র অফিসারের মার খাওয়া বাকি আছে। কি তোদের এত বড় সাহস, তোরা আবার পুলিশকে মেরেছিস? দাঁড়া, তোদের মজা দেখানোর জন্য আজকে আমি কি করি। মোবাইল বের করে কল দিতে যাবে, ওনার হাত থেকে মোবাইল কেড়ে নেয়। আজকে এদের সাথে সাথে তুই হসপিটালে খাটে থাকবি। দুজনে মিলে পুলিশ অফিসারকে ইচ্ছে পরিমাণে মারতে থাকে। এভাবে কিছুক্ষণ মারার পর নদী আসে আকাশের সামনে। ভাইয়া, কাজটা কি ঠিক করা হয়েছে? কোন কাজ? ওদের যে মেরেছেন ওরা তো এখন আপনাকে আরো বেশি কষ্ট দিবে। পরে ধরে নিয়ে গিয়ে থানার মধ্যে। আপনাকে ভাবতে হবে না। তাছাড়া আপনার গায়ে হাত তুলেছি দেখে স্যার এরকম করে ওদের মেরেছে, নয়তো মারতো না ওদের এরকম করে। স্যার মানে কিসের স্যার? কিছু না, এরা যেন জানতে না পারে। এইদিকে ওরা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এদের নিয়ে চলে যায়। 7 দিন পর। এই যে সারাদিন ফুচকা বিক্রি করলে হবে? তাহলে কি করব? নিচে চলবো কি করে? এখন আমার সাথে চলুন এইখান থেকে। কোথায় যাব আমরা? আগে আসুন আমার সাথে।
আকাশের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে, তার সাথে একটা গাড়িতে উঠায়। কোথায় যাচ্ছি আমরা? জাহান্নামে। ওখানে তো খারাপ মানুষ যারা, তাদের স্থান। তাহলে আমরা জীবিত থেকে ওখানে যাব কি করে? কে বলেছে আমরা জীবিত? আমি তো নিজেকে ভালোভাবে উপলব্ধি করতে পারছি আপনাকে সাথে করে, তাহলে মরলাম কখন? ওই শালা, একদম চুপ কর। আমি যেখানে নিয়েছি ওখানে যাবি। যদি উল্টাপাল্টা কাজ করেছিস তো তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আপনি কোনো কথাই বল। চুপচাপ বসে আছে। 1 ঘন্টার পর গাড়ি এসে একটা নদীর ধারে এসে থামে। নিন, এবার গাড়ি থেকে নেমে ওই নৌকায় গিয়ে বসেন, আমি 2 মিনিট পর আসতেছি। ইরার কথা মতো নৌকায় গিয়ে বসে পড়ে। 2 মিনিট পর ইরা শাড়ি পরে এসে নৌকা থেকে নামে। আসলে ইরা শাড়ি পরেছিল, কিন্তু উপরে দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই দেখে বোঝা যেত না। গাড়ি থেকে নেমে নৌকায় গিয়ে বসে আর একে একে কয়েকটা ক্যান্ডেলাইট জ্বালিয়ে দেয়। আকাশ তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সবটা তৈরি করার পর, হ্যাপি বার্থডে টু ইউ আকাশ। থ্যাংক ইউ। আজকে আমার জন্ম তারিখ ছিল, আমার তো মনেই নেই। নিন, এবার কেকটা কাটুন। আকাশ কেক কাটে আর ইরাকে খাইয়ে দেয়। ইরা ও আকাশকে খাইয়ে দেয়। ওরা দুজন নদীর কিনারা থেকে অনেক দূরে। নৌকায় ক্যান্ডেলাইটের জন্য ভালো করে নৌকা দেখা যাচ্ছে। একটা কথা বলবো কি? কি কথা বলো? আমার মতো একটা ছেলের জন্য এত কিছু করার কোনো প্রয়োজন ছিল কি? সেসব পরে জানতে পারবে। আপনাকে শাড়িতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। তবে তুমি প্রথম ব্যক্তি আমার জীবনে যে আমার প্রথম শাড়ি পরা অবস্থায় দেখেছে। কি? আপনার কখনো কি শাড়ি পরেননি? না, আজকেই প্রথম। আর তুমি আমাকে দেখেছো। কিন্তু কেন? ইরা এবার উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে হাঁটু নিচু করে বলে, আই লাভ ইউ আকাশ, আই অলসো লাভ ইউ। আকাশ তো পাথরের মতো দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলার মতো সাহস হচ্ছে না। কি হলো, আমাকে তোমার পছন্দ হয়নি নাকি অন্য কাউকে ভালোবাসো? না মানে আমার মতো ফুচকাওয়ালা ছেলেকে কোনো মেয়ে ভালোবাসবে তা কল্পনা করতে পারিনি আমি। তা এখন উঠে পড়বো নাকি তোমার মনে কথাটা আমাকে বলবে? আই লাভ ইউ টু। কথাটা শুনে ইরা দাঁড়িয়ে আকাশকে জড়িয়ে ধরে। এতে আকাশও জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর, একটা প্রশ্ন করবো কি? কি প্রশ্ন? তুমি এত কিছু থাকতে আমাকেই কেন ভালোবাসতে গেলে? না মানে তোমার তো টাকা ধন সম্পত্তির অভাব নেই, তাহলে কেন আমার মতো একটা সাধারণ ছেলেকে ভালোবাসলে? আমি তোমার সাহসিকতার কারণে তোমার প্রেমে পড়ে গিয়েছি। কারণ তুমি কিন্তু চাইলেই আমার বাবার অফিসে চাকরি করতে পারতে, কিন্তু তাও নিজের পেশাকে তুমি ধরে নিয়েছো। তার সাথে আমাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছো, অথচ বিনিময়ে আমার কাছ থেকে কোনো কিছুই তুমি চাওনি। তার সাথে আরও কিছু কারণ আছে, তা তোমাকে পরে বলবো। তবে আমরা যখন বিয়ে করব তখন বাবাকে বলবো তোমাকে বাবার সাথে নিয়ে ব্যবসা শিখিয়ে দিতে। তোমার বাবার সাথে কেন? আমি তো আমার বাবা মার একমাত্র মেয়ে, তাহলে আমি যদি ওই বাড়ি থেকে চলে আসি তাহলে বাবা মা একা থাকবে কি করে? তাছাড়া তুমি থাকলে বাবার ব্যবসা দেখবে। এখন তো সব কিছু আমার, বিয়ের পর সব কিছু তোমারও হবে। এতে তো সবাই বলবে রাজ্য সহ আমি রাজকন্যা হাতিয়ে নিলাম। যে যাই বলুক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। তাছাড়া বাবা মা আমার কথার বাইরেও যাবে না। আমি যাকে বলবো বাবা মা তার সাথে আমার বিয়ে দিবেন। তাই তোমাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, তাহলেই হবে। ঠিক আছে। ওই রাতে ওরা নৌকায় আরও কিছুক্ষণ থেকে রাত 2টা বাজে। ইরা গাড়ি করে আকাশকে ওর বলা জায়গায় নামিয়ে দেয়, কিন্তু এই জায়গায় অনেক নিরিবিলি, তাই ইরা প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি নিরিবিলি জায়গায় এসে কেন নামলে? আমি এখানেই থাকি। কি, এত নিরিবিলি একটা জায়গায় থাকো কি করে? যদি চাও তাহলে আমার বাসায় এসে দেখে যেতে পারো। তাই বলে এত রাতে জায়গাটা ঠিক হবে? কেন, আমার উপরে কি বিশ্বাস হয় না? বিশ্বাস আছে বলেই তো ভালোবেসেছি। তাহলে আসো আমার সাথে। চলো। ইরাকে নিয়ে ভিতরে যায়। এইদিকে ইরা সবটা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, এখানে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকটা কি অন্ধকার। তোমার ভয় করে না এখানে থাকতে? যদি আশেপাশ থেকে কোনো জন্তু জানোয়ার এসে আমাদের উপর হামলা করে তাহলে কি করবে তুমি? তা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এখন তুমি একটু চোখ বন্ধ করো। কেন? আরে আগে চোখ বন্ধ করো, তারপর না হয় বলবো। ইরা চোখ বন্ধ করলে আকাশ ওখানে থাকা একটা গাছের মধ্যে একটা বাটনে চাপ দিলে দরজা খুলে যায়। দরজা খোলার শব্দে ইরা চোখ মেলে তাকায়, কেননা মাটির ভিতরে দিয়ে একটা সিঁড়ি দেখতে পায় আর উপরের দিক দিয়ে মাটি সরে যায়। তা দেখে ইরা অবাক হয়। এবার আসো। আকাশ, এইগুলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো ভিতরে ঢুকতেও ভয় হচ্ছে। আসো তুমি। চলো। ওরা দুজনে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ করে এরা ভয় পেয়ে আবার উপরে উঠে যায়। তাই আকাশ প্রশ্ন করে আবার, কি হলো, তুমি উপর উঠে গেলে কেন? আরে আমি তো ভয় পাচ্ছি, ভিতর কত অন্ধকার। আরে এখানে সুইচ আছে, এই দেখো কতটা আলো। এখন আসো।
এবার ভয় কেটে যায়। ইরা ভিতরে গিয়ে অবাক হয়ে যায়, কেননা ভেতরটা অনেক বড় আর অনেক সুন্দর করে সাজানো সব কিছু। কেননা এখানে অনেক অনেক সিক্রেট রুম আছে, যা ইরাকে আকাশ এখন জানায়নি। এইদিকে ইরা ওই রাতটা ওখানে থাকার চিন্তা করে। তুমি তাহলে খাটে ঘুমাও, আমি সোফায় গিয়ে ঘুমাই। সোফায় কেন? তুমি তো খাটে ঘুমাও। কিন্তু পরে দুইজনে যদি নিজেদের কন্ট্রোল করা হারিয়ে ফেলে তাহলে কি হবে ভেবে দেখেছ? যাই হয়ে যাক না কেন, আমার কোনো সমস্যা নেই। তোমার উপর বিশ্বাস আছে বলে আমি রাতে থাকতে চেয়েছি। তাহলে ঘুমাও এখন। এইদিকে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে দেখে পাশে আকাশ নেই, তাই চারদিকে তাকিয়েও দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পরে আকাশ খাবার নিয়ে আসে। এই নাও, খাবার খাও এখন। তুমি এত সকাল সকাল নাস্তা বানালে কি করে? আমি সকালে উঠে। কিন্তু তুমি ওই দিক থেকে বের হইলে কি করে? ওই দিকটা তো সম্পূর্ণ বন্ধ। তুমি আসো, আমি তোমাকে দেখাচ্ছি। এরপর একে একে দরজা খুলে সবকিছু দেখাতে থাকে। ইরা তো সবকিছু দেখতে থাকে অবাক হয়ে। এরপর ওরা দুজনে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। ইরা ওর বাসায় চলে যায় আর আকাশ ফুচকা বিক্রি করতে ব্যস্ত। কিছুক্ষণ পর, স্যার আমাদের একটা অফিসে যেতে হবে। কেন, কি সমস্যা? স্যার ওই অফিসের কিছু তদন্ত বাকি আছে, তাই আপনাকে যেতে হবে। এই কয়েকদিন তো আমরা গিয়ে মোটামুটি অনেক কিছু বের করেছি, এখন আপনি গেলেই হবে। আচ্ছা, তাহলে আমি সময় মতো চলে যাব। ওকে স্যার। কিছুক্ষণ পর আকাশ ওর বড় স্যারের কাছে আসে। স্যার আসবো কি? আকাশ, তোমাকে যে কারণে আসতে বলেছি, তোমার প্রমোশন হয়েছে। সত্যি বলতেছেন স্যার? কাল থেকে তুমি SI ID অফিসের সরকারি অফিসার। তাহলে তো আপনার থেকে এক ধাপ নিচে আমি। তুমি যেভাবে কাজ করতেছো এভাবে করতে থাকলে তুমি আমার জায়গায় এসে পৌঁছে যাবে। আর আমার তো 1 মাস পরেই রিটার্ন হবো। দেখি তোমাকে আমার জায়গায় এনে রাখতে পারি কি না। তাহলে এখন আমি আসি, একটা জায়গায় যেতে হবে আমাকে। আচ্ছা যাও, তবে তুমি কোথাও গেলে আমার ভয় হয়। তুমি যেখানে যাও সেখানে তো সব ধ্বংস করে চলে আসো। এবারে সেরকম কিছু হবে না, তাহলে চলি স্যার। এইদিকে ভাগ্যক্রমে আকাশ যে অফিসে এসেছে ওই অফিসটা ছিল ইরার বাবার, যা আকাশ জানতো না। এইদিকে তানু আগেই ইরার বাবার সাথে কথা বলেছিল। দেখুন, আপনাদের বড় স্যারকে আসতে বলেছি, আপনি ওনাকে বুঝিয়ে বলুন। উনি যদি সবটা শুনে আর কিছু না বলে তাহলে আর আমাদেরও কোনো সমস্যা নেই। তা উনি কখন আসবে? ওই তো স্যার আসতেছে, আপনার মনিটরে দেখা যাচ্ছে। এইদিকে কিছুক্ষণ পর আকাশ এসে পৌঁছায় রফিক চৌধুরীর সামনে। হ্যালো স্যার। জি বলুন, আপনার মূল সমস্যা কি? দেখুন, আমার সব কাগজপত্র ঠিক আছে, কিন্তু আমার কিছু কাগজ কয়েকজন লোকের কাছে, আর ওই কাগজের ভিতরে বাকি ডিটেলসগুলো আছে। তাহলে ওদের থেকে কাগজগুলো নিয়ে নিন। ওরা মাফিয়ার লোক, আমি অনেক করে বুঝিয়েছি কিন্তু ওরা কাগজ দেয়নি। উল্টো আমাকে বলেছিল আমি যদি পুলিশ বা আইনের কোনো সাহায্য নেই তাহলে ওরা আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য আমি কোনো কিছু করতে পারছি না। বেশ, তো ওদের ডিটেলস দিয়ে দিন আমাদের। আমি কথা দিচ্ছি আপনার কাগজ আমি নিয়ে আসবো আর সব কিছু ঠিক করে দেব। কিন্তু ওরা যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে বসে? চিন্তা করবেন না, আপনার মেয়েকে বলে দিন কয়েকদিন যেন বাসা থেকে বের না হয়। দরকার পড়লে আমি বাসাতে 2জন পুলিশ রেখে যাব। ওরা আপনার বাড়ির উপর নজর রাখবে। যদি কোনো সমস্যা ওরা দেখে সাথে সাথে কন্ট্রোল রুমে ওরা জানিয়ে দেবে। আর মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে বিয়ে দিয়ে দিন, তাহলে ভয় পেতে হবে না। যার কাছে বিয়ে দিবেন সে আপনার মেয়ের হেফাজত করবে। আচ্ছা, আমি এটা ভেবে দেখব। তাহলে কয়েকদিন আপনার মেয়েকে বের হতে দিবেন না। আর তানুর কাছে ওই লোকগুলো ডিটেলস আপনি দিয়ে দিন। 3 দিনের মধ্যে আপনার কাগজ আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ স্যার আপনাকে। ওখান থেকে চলে আসে। এইদিকে রফিক চৌধুরী সব ডিটেলস দিয়ে দেয়। কিছুক্ষণ পর তানু সব কিছু আকাশকে জানায়। সবটা জানার পর আকাশে রাগ হয়, কেননা এর পেছনে ডেভিলের হাত আছে। এই জন্য পরের দিন বের হয়ে ডেভিলের লোকদের ধরতে থাকে। একে একে যাকে পাচ্ছে তাকেই ধরে নেয়। সবার মুখ থেকে কথা বের করতে থাকে। এইভাবে 2 দিন কেটে যায়। মোটামুটি কাগজ পর্যন্ত আকাশ পৌঁছে যায়। তাহলে লোকের কাছে কাগজ পাবো তো? জি স্যার, অবশ্যই পারেন। যদি না পাই তাহলে তোর কি হাল করব তা তুই কল্পনা করতে পারবি না, মনে রাখিস। এইদিকে কয়েকজন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে, কেননা যে করেই হোক কাগজ আজকে উদ্ধার করতেই হবে। তোমরা এই জায়গাটা ঘিরে রাখো, আমি ভিতরে গিয়ে যখন ইশারা দিব তখন তোমরা আসবে। ঠিক আছে স্যার, তাই হবে। ভেতরে গিয়ে একে একে সবাইকে দেখতে থাকে। ওদের মধ্যে বোঝার চেষ্টা করে কে ওদের বস, কেননা ওকে বাঁচিয়ে রেখে বাকি সবাইকে মেরে ফেলা চিন্তা করতে থাকে।
কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে ওদের ইশারা করে ভেতরে গিয়ে অ্যাটাক করার জন্য কিছুক্ষণের মধ্যে ওরা অ্যাটাক শুরু করে দেয়। 10 মিনিটের মধ্যে ওদের লিডারকে রেখে বাকি সবাই মেরে ফেলে। ওদের লিডারকে সামনে বসিয়ে রাখে। বল, রফিক চৌধুরীর কিছু কাগজ আছে তোর কাছে, ওই কাগজগুলো তাড়াতাড়ি করে আমার হাতে দে, নয়তো তোকে বাঁচিয়ে রাখবো না। দিচ্ছি আমি, তবুও আমাকে মারিস না। এই তো ভালো ছেলে, এখন যা তাহলে কাগজগুলো নিয়ে আয়। যাচ্ছি আমি। কিছুক্ষণের মধ্যে কাগজগুলো এনে আকাশের হাতে দেয়। কাগজগুলো দেখে ভাবতে থাকে একটু পরে। আচ্ছা, এখন একটা কথা বল, ডেভিলকে কোথায় পাওয়া যাবে? দেখুন, আমি ডেভিলকে চিনি না। মিথ্যে বলে লাভ নেই, তুই ডেভিলের কন্ট্যাক্ট নাম্বার আমাকে এখন দিবি। দেখুন, আমার কাছে ওর নাম্বারও নেই। আবির, ওকে নিয়ে চল আমাদের সাথে। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কথা মতো সব কিছু করে দিয়েছি, তাহলে আমাকে কেন ছেড়ে দিবেন না? এই যে আমাকে তো ডেভিলের ঠিকানা দিলি না, সেজন্য তোকে নিয়ে যাব। দেখুন, আমি সত্যি যাই না। ঠিক আছে, যখন তুই জানিস না তখন তোকে আর বাঁচিয়ে রাখবো না। স্যার, এমনটা করবেন না আমার সাথে। নিয়ে চলো ওকে। ছেলেটা নিয়ে এসে একের পর এক নির্যাতন করতে থাকে। অন্যদিকে আকাশ রফিক চৌধুরী সবকিছু হিসেব করে রিপোর্ট করে বের করে, তা নিয়ে ওনার কাছে যেতে থাকে। ওনার কাছে গিয়ে রিপোর্ট আর কাগজগুলো হাতে ধরিয়ে দেয়। এই নিন আঙ্কেল, আপনার সবকিছু এখানে আছে। কি বললে যে তোমাকে ধন্যবাদ দেব সেই ভাষা নেই, তবে কখনো যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমাকে তুমি অবশ্যই জানাবে। ঠিক আছে আঙ্কেল, চাইবো। এখন তাহলে আমি আসি। অন্যদিকে আকাশের কথাগুলো রফিক চৌধুরীকে অনেকটা ভাবায়, কেননা ইরাকে তো উনি সিকিউরিটি দিতে পারবে না, তাই উনি ইরার বিয়ে দেওয়ার জন্য চিন্তা করে। কিন্তু যার সাথে দিবে তাকেও ক্ষমতার অধিকারী হতে হবে, তাহলে তো ওনার মেয়েকে বাঁচাতে পারবে। তাই উনি প্রথমে ইরার কাছে আসে। ইরা, ইরা। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তা তো কি হয়েছে, কিন্তু তুমি যা করতেছো তা তো আমার ভালোর জন্যই করছো। শোন না, আমি তোর কাছে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বাবা? আমি চাই তোর বিয়ে দিতে। কিন্তু কেন বাবা? আমার তো এখন 1 বছর বাকি আছে পড়াশোনা শেষ করার জন্য। আমি তা জানি। তাহলে কেন এখন বিয়ে দিতে চাচ্ছ? তার কারণ তোর প্রাণের ঝুঁকি আছে, সেজন্য তোকে বিয়ে দিলে তুই বিপদমুক্ত থাকবি। তার জন্য প্রশাসনের লোক দেখে তোকে বিয়ে দিয়ে দিব, তাহলে কেউ আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাবা, আমি যে অন্য কাউকে ভালোবাসি। নাম কি সেই ছেলের, আর কি করে? নাম আকাশ, এখন মোটামুটি ফুচকা বিক্রি করে। কি তুই একটা ফুচকাওয়ালাকে বিয়ে করে কি সুখে থাকতে পারবি বল? তাছাড়া ওই ছেলে কি তোকে বাঁচাতে পারবে ওই লোকগুলোর হাত থেকে? চিন্তা করো না বাবা, তুমি ওকে দেখলেই জানবে। মনে আছে কি তোমার একদিন একটা ছেলে আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়ে হসপিটালে ছিল? ওই ছেলেটা। ওই ছেলে তো নিজেই বাঁচতে পারে না, তোকে কি বাঁচাবে? বাবা এরকম করে বলো না, আমি যে ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আচ্ছা, ওই ছেলেকে তাহলে একটা দিন আমার কাছে নিয়ে আসিস, আমি ওই ছেলের সাথে কথা বলে দেখব। ঠিক আছে আব্বু, আমি কাল ভার্সিটিতে গেলে ওকে নিয়েই ফিরবো বাসায়। ঠিক আছে, এখন তাহলে রেস্ট নে তুই। ঠিক আছে বাবা। ইরা চলে যায়। অন্যদিকে আকাশ তো ওর কাজ করতে ব্যস্ত, কেননা কাজের চাপে আজকে আকাশ ফুচকা বিক্রি করার জন্য আসতে পারেনি। সেজন্য ইরা ভার্সিটিতে এসে ও খুঁজে পায়নি। কল দিয়েই যাচ্ছে, কিন্তু ব্যস্ততার মাঝে কল রিসিভ করতে পারছে না। বিকেলবেলায় ফোন হাতে নিয়ে দেখে অনেকগুলো কল দেওয়া হয়েছে, তাই বিকেলে কল দেয় ইরাকে। কি ব্যাপার, এতগুলো কল? তার আগে বলো তুমি কোথায় ছিলে আর আমার কল কেন রিসিভ করনি? ব্যস্ত ছিলাম, সেজন্য কল রিসিভ করতে পারিনি। কি কাজে ব্যস্ত ছিলে? আচ্ছা পরে বলবো, এখন বলো কি বলবে। রাতে তুমি আমার বাসায় আসবে, আব্বুর সাথে দেখা করবে। আচ্ছা চলে আসবো। রাতের বেলায় আকাশ তৈরি হয়ে ইরাদের বাড়িতে আসে। ইরা আর ওর বাবা তখন ড্রয়িং রুমে ছিল। আকাশকে দেখেই ইরার বাবা যেমনটা অবাক হয়, তেমনি আকাশও অবাক হয় ওনাকে দেখে। যে কারণগুলো তো আপনারা জানেনই, তবু ওনারা চুপচাপ, কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। তাই ইরা বলে, আব্বু ও হচ্ছে আকাশ, যাকে আমি ভালোবাসি, আর আকাশ উনি আমার আব্বু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমার কথা আছে। ইরা, তুই একটু বাইরে যা। আব্বু আমি থাকি এখানে? না, ওর সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি। তবে আব্বু তুমি কিন্তু। তোকে আমি যেতে বলেছি। ইরা তো চলে যায়। ইরা যাওয়ার পর রফিক চৌধুরী আকাশের সাথে অনেক কথা বলে। আকাশও ওর পরিচয় সবটা বলতে থাকে। উনি কিছুটা তো জানে, কিন্তু আকাশের পরিবার সম্পর্কে এখনো কিছু জানে না।
তাই ওই সব জানতে চেয়েছে। সবটা জানার পর আজকে আমি অনেক খুশি হয়েছি, তুমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে। আমি তাহলে ইরাকেই ডেকে এনে তোমাদের বিয়ের তারিখ 1 সপ্তাহের মধ্যে ঠিক করে রাখবো। না আঙ্কেল, আমাকে কয়েকদিন পর একটা মিশনে যেতে হবে। ওই মিশনটা শেষ করে এসে আমি বিয়ে করতে পারবো, কারণ ওই মিশনের আগে যদি বিয়ে করি তাহলে মিশনের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ইরাকে সবটা বলে দিব, তবে তোমার বর্তমান কাজের সাথে ওকে জানাবো না। ধন্যবাদ আঙ্কেল। আকাশ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ইরা ওর বাবার কাছে আসে, এসে কথা বলে। ইরা তো অনেক খুশি হয়। এইদিকে কিছুক্ষণ পরে আকাশ ওর অফিসে আসে, কেননা আজকে আকাশ ওর শেষ মিশনে যাবে। সেজন্য আবির, তানু আর বাকি সব মেম্বারদের নিয়ে বেরিয়ে পড়ে। অনেকটা পথ যাওয়ার পর আজকে যে মিশনটায় যাব ওটা আমার ঘরের শেষ মিশন হবে। স্যার, এরপর কি আরো কোনো মাফিয়া আসবে না? আসবে, তবে তার জন্য আমি সরাসরি যাব না, তোমাদেরকে পাঠাবো মিশনে। আমরা কি তা পারবো স্যার? অবশ্যই পারবো। এতদিন ধরে আমার সাথে কাজ করতেছ আর এখনো তোমরা না পারো, তাহলে আমি আর কি বলবো বলো? চিন্তা করবেন না স্যার, আমরা অবশ্যই আপনার মান রাখবো। তোমাদের তাহলে এই প্ল্যান সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে। সবাই এই ছবিগুলো ভালো করে তাকিয়ে দেখো। এখানে 2 জন লোকের ছবি আছে। তোমরা যেভাবেই হোক এদের জীবিত রাখার চেষ্টা করবে। যদি গুলি করে আটকাতে হয় তাহলে তাই করবে, কিন্তু আমি ওদের জীবিত চাই, কোনো কিছুর বিনিময়ে। বাকি সবাইকে কি মেরে ফেলবো? সবাইকে মারবো, আর এদের 2 জনকে শুধু বাঁচিয়ে রাখবো। ঠিক আছে স্যার, তাই হবে। 4 ঘন্টা ভেতরে হেলিকপ্টারে করে ওরা একটা নির্ঝুম দ্বীপের মধ্যে যায়, কেননা আজকে এখানে ওদের ধরতে পারবে। আর তথ্যটা আকাশ ওই লোকটার মাধ্যমে পেয়েছে, যাকে আকাশ ধরে নিয়ে এসেছিল। তোমরা সাবধানে থাকবে, কারণ এই ধাপে অনেক কিছু লুকিয়ে আছে। তাই তোমাদের যে চশমাগুলো দেওয়া হয়েছে ওইগুলো ব্যবহার করো, তাহলে সবটা তোমরা জানতে পারবে। তাই হবে স্যার। কিছুক্ষণের মধ্যে ওরা 20 জন ভিতরে প্রবেশ করতে থাকে। ভেতরে যতই যাচ্ছে ওদের পথ ততই বিপদের মধ্যে পড়ে রয়েছে, কেননা সামনে এগোতে পারছে না গাছের জন্য। তবুও ভিতরে প্রবেশ করে ওরা একটু পরেই ভোরের আলো ফুটবে, তাই ওরা ভোরের আলোর পর ডেভিল ও কিবরিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে ইরা ওর বান্ধবীর সাথে ভার্সিটিতে গিয়ে কথা বলতে থাকে। ইরা নদীকে সবটা জানায়। সত্যি বান্ধবী, তোর বাবা তোদের সম্পর্কটা মেনে নিয়েছে? সত্যি মেনে নিয়েছে? কিন্তু উনি কি করে মেনে নিল? তাও একটা ফুচকা বিক্রি করা ছেলের হাতে তোকে তুলে দিচ্ছে, তাই আমি একটু ভাবছি। আচ্ছা, যখন জিজ্ঞেস করেছিল তখন চল ওর সাথে দেখা করে আসি আর কিছু খেয়ে আসি। চল। ওরা দুজনে ওখানে গিয়ে দেখে আকাশ নেই, তবে আকাশের পরিবর্তে ওখানে অন্য একটা লোক দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতেছে, তাই ওরা ওখানে যায়। মামা, আপনি কি? আমি মানে এটা আমারই দোকান, আর আমারে বলতেছিস আমি কে? এখানে তো একটা ছেলে ফুচকা বিক্রি করতো, কিন্তু আপনি এখানে কেন? এটা আমার দোকান। একটা ছেলে 1 মাসের জন্য এই দোকানটা ভাড়া নিয়েছে, বলেছে প্রতিদিন 1000 টাকা করে দেবে। তাই আমি রাজি হয়ে 1 মাসের জন্য ওকে এই জায়গাটা দিয়ে দিলাম, আর ফুচকা বানানো শিখিয়ে দিয়েছিলাম। কি? আকাশ আমাকে এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারলো? তুই কি তোর বাবাকে এই কথাটা জানাবি? না, বাবাকে আমি জানাবো না। ওকে যখন ভালোবেসেছি তখন আমি ওকেই বিয়ে করব। ও যদি তোদের সব সম্পত্তি মেরে দিয়ে চলে যায়? তা পারবে না। এখন চল বাসায় যাই। ওরা বাসায় এসে ইরা ওর বাবার কাছে আকাশের ব্যাপারে জানতে চায়, আকাশ কোথায় বা কিছু বলে গিয়েছে কিনা, এইসব কিছু জানতে চায়। অন্যদিকে আকাশ ওদের জন্য অপেক্ষা করতে থাকে। 5 মিনিট পর ওই দ্বীপে একটা হেলিকপ্টার নামে, আর ওইটা থেকে ওরা 2 জনে নেমে পড়ে। ওরা 2 জন ভেতরে যাওয়ার পরই আকাশ মিসাইল দিয়ে ওই হেলিকপ্টারের আগে নষ্ট করে দেয়। এতে করে বাকি লোকেরা আশেপাশে ছড়িয়ে যায়। হেলিকপ্টার নষ্ট করার কারণ হচ্ছে ওরা যেন কোনোভাবেই এখান থেকে পালিয়ে চলে যেতে না পারে। এভাবে ওদের সাথে লড়াই করতে থাকে। এতে করে আকাশের সাথে থাকা কিছু লোক মারা যায়, আর কিবরিয়া ও ডেভিলের লোক সবাইকে মেরে ফেলে। ওরা দুজনে একসাথে পালিয়ে যেতে চাইলে ওদের দুজনের পায়ে গুলি করে। কোথায় পালাবি তোরা? অনেক বছর অপেক্ষা করার পর তোদের হাতে পেয়েছে, এবার তো তোদের ছাড়ছি না। তোমরা একটা কাজ করো, এদের আগে হসপিটালে নিয়ে যাও, আর আমি চলে যাচ্ছি। এরা যখন সুস্থ হয়ে উঠবে ওদের থেকে ওদের বাকি আস্থানাগুলো ঠিকানা নেবে, আর এইভাবে সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকবে। তাহলে এদেশে মিনিমাম 1000 মাফিয়া মারা যাবে। বাকিদের লিড করার মতো লোক না পেরে এদের দল এমনিতেই নষ্ট হয়ে যাবে।
ঠিক আছে স্যার, তাই হবে। আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি। ওরা নিয়ে যায়। ওইদিকে আকাশ মিশন শেষ করে আসতে থাকে। কিছুক্ষণ পরে রফিক চৌধুরী ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। বাসরাতে ইরা বউ সেজে বসে আছে আর আকাশ কিছুক্ষণ পর রুমের ভিতরে যায়। যাওয়ার পরই, তুমি এসেছো, এত লেট কেন করলে? কিছু কাজ ছিল আগে, তাই। আসো, এখন ঘুমাবো। তার আগে বলো তোমার আসল পরিচয় বলো। আমার আমার কিছু পরিচয়? আমি সবটাই জানি। তুমি যে ওই লোকটার থেকে দোকানটা নিয়েছো তা আমি জানতে পেরেছি। শুধু এখন তুমি কি কাজ করো ওইটা শুধু জানার বাকি আছে। সবটা যখন জেনে গিয়েছো তখন আর লুকাবো না। আমি সিআইডি সহকারী অফিসার। এরপর আকাশ সবটা বলতে থাকে। ইরা সবটা শুনে আকাশকে জড়িয়ে ধরে। আমার যে বড় হিসেবে সিআইডি অফিসার কি চাই? তাহলে কাকে চাও শুনি? আমার জায়গার ফুচকাওয়ালাকে চাই। আসসালামু আলাইকুম।